সোনালের ইচ্ছা ছিল আমার সন্তান যেন এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে। যে কোনো মা বাবার ইচ্ছা হবে না যে আমার মা বাবা, আমার বাচ্চা যেন এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে। তার অপরাধ কি ছিল আপনারাই বলুন, তার অপরাধ কি ছিল? আমির শেখ কি অপরাধ ছিল? আমির শেখের জানুন ঠাকুর দাদা স্বাধীনতা সংগ্রামী ছিল। আমির শেখের পুরানো জমির দলিল ও দাদুর 1941 ব্রিটিশদের আমলে জমির দলিল ছিল। তাও আমির শেখকে লাত মেরে বার করে দেওয়া হয় যখন আমরা জানতে পারি আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ওদের পরিবারকে দিয়ে হেভিয়াস কর্পাসে মামলা ফাইল করাই। তারপরে কোর্টের রায় অনুযায়ী আপনারা যদি কোর্টে যদি ভার্ডিক্টটা দেখেন, যখন আমরা হেভিয়াস কর্পাস মামলা ফাইল করি তখন আনতে বাধ্য হয়। আপনি গোটা ভারতবর্ষ যদি খুঁজেন কোনো রাজ্য পাবেন না যেখানে এই রকম সরকারি ব্যবস্থাপনায় কোনো রকম বোর্ড তৈরি করা হয়েছে। পরিযায়ী শ্রমিক গোটা পৃথিবীর মধ্যে সবের থেকে আনঅর্গানাইজ সেক্টর। আপনি ভারতবর্ষ নয়, আপনি ইউরোপীয় কান্ট্রিগুলোকে দেখুন, আপনি ওয়ার্ল্ডে যে কোনো কান্ট্রি দেখুন, আপনিও খুব হয়তো 1-2টো কান্ট্রি খুঁজে পাবেন যেখানে এই রকম সরকারি ব্যবস্থাপনায় কোনো রকম বোর্ড তৈরি করা হয়েছে। খুব দুঃখ হচ্ছে কংগ্রেস সিপিএমের জন্য। তারা নাকি বলার চেষ্টা করছে যে এখান থেকে মানুষ কেন বাইরে যাবে, এবং বিজেপি তো বলবেই। বিজেপি তো হচ্ছে বাংলা বিরোধী জমিদার, যেটা আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলার চেষ্টা করছে। আজকে যদি আমরা পরিযায়ী শ্রমিকদের ইতিহাস দেখি, হঠাৎ করে পরিযায়ী শ্রমিক তৈরি হয়নি। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে এসেছিল তখন পরিযায়ী শ্রমিক বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে যাবে। আজকে যেমন আমাদের মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূমের রামপুরহাট সাব ডিভিশনকে যদি ধরি, সব থেকে নিখুঁত আপনার রাজমিস্ত্রি পাওয়া যায় যারা ইঞ্জিনিয়ার থেকে কোনো অংশে কম নাই। ওনারা যদি অন্য স্টেটে যাওয়া বন্ধ করে দেয় তাহলে ভারতবর্ষ ডেভেলপমেন্টে হবে না। আপনাদেরকে বলে রাখি, মোদি যে নতুন পার্লামেন্ট তৈরি করেছে সেখানে এই মালদা মুর্শিদাবাদের রাজমিস্ত্রিরা যদি না থাকতো তাহলে কিন্তু এই পার্লামেন্ট তৈরি হতো না। ইস্যুটাকে বিজেপির কথা মতো এখানে কংগ্রেসরা ডাইভার্ট করে দিচ্ছে যে কেন পরিযায়ী শ্রমিকরা বাইরে যাবে। আপনারা কি জানেন ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক কোথায় আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা বলছে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক ইউপি স্টেট এবং বিহার, পশ্চিমবঙ্গ কিন্তু নয়। ইউপি বিহারে তো ওখানে টিএমসি সরকার নেই, ওখানে কারা আছে? ওখানে বিজেপি আছে। আমাদের এখান থেকে পুণ্য আমরা বোর্ডের মাধ্যমে আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করেছি। আমরা দেখেছি 30 লাখের কাছাকাছি মানুষ যারা বাংলার মানুষ যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়, আর আমাদের বাংলাতে কত লোক কাজ করে? 1.5 কোটি মানুষ। আমাদের দাবি হওয়া উচিত ছিল নাকি যে কেন একটা মানুষ যখন বাংলা ভাষা বলার জন্য মার কেন খাবে? এটা আমাদের জাতিসত্তার উপর আঘাত আনা হচ্ছে। আমি পরে ধাপে আমি আপনাদেরকে দেখাবো যেখানে প্রত্যেকটা কমিউনিটির মানুষকে কেবলমাত্র বাংলায় কথা বলার জন্য মারা হয়েছে। আমরা অনেকে বলার চেষ্টা করেন নাকি আমরা কিছুই করিনি। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা পার্লামেন্টে বারবার বলার চেষ্টা করেছি। ওখানে 267 বলে একটা নোটিশ করা যায় যার মাধ্যমে পার্লামেন্টে এমার্জেন্সি পারপাসে ইস্যু উঠানো হয়। আমাদের বিভিন্ন এমপিরা বারবার বলার চেষ্টা করেছে কিন্তু আমাদের বলার সুযোগ দেয়নি। যখন উড়িষ্যাতে যখন প্রথম দিকে অত্যাচার আরম্ভ হয় তখন আমাদের দলের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবার উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল এবং বলেছিল এটা বন্ধ করুন, তা সত্ত্বেও বন্ধ হয়নি। আমাদের দলের এমপিরা বারবার চিঠি করেছিল, তা সত্ত্বেও বন্ধ হয়নি। বাধ্য হয়ে আমরা 6টা মামলা করেছি ক্যালকাটা হাইকোর্টে এবং 2টো মামলা করেছি সুপ্রিম কোর্টে। আপনারা জানেন একের পর এক বাংলায় কথা বলার জন্য কিভাবে অত্যাচার করা হচ্ছে। আজকে যে ভাষার মানুষ আজকে স্বাধীনতা এনে দিয়েছে, আজকে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, মাতঙ্গিনী হাজরা বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, কোথাকার মানুষ ছিল। আমরা যদি সেলুলার জেল দেখি 70% বাংলাভাষী মানুষ সেলুলার কালা কুটিরের মধ্যে বন্দী ছিল। আজকে বাংলা না থাকলে ভারতবর্ষ স্বাধীনই হতো না। আজকে যে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে, বিজেপির কোথায় অবদান ছিল? একটাও বিজেপি লিডারকে দেখান যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। একটা আরএসএস লিডারকে দেখান যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। এমনকি আদিবাসী ভাই যারা হচ্ছে মূল নিবাসী,
তাকেও কিভাবে অত্যাচার করেছে আপনাদের সামনে বলবে উনি। এই তো গেল, আমরা যেভাবে যেভাবে লড়াই করেছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কত মানুষকে, আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে যারা বাইরে কাজ করতে গেছিল তাদেরকে জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। প্রথম বাংলাদেশে পাঠিয়ে দেয় 7 জনকে 13ই জুন। যখন আমরা 14 জুন জানতে পারি, তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জানতে পারে, তখন বিএসএফকে যখন আমরা চাপ দিই, তখন ওই 7 জনকে 2 দিনের মধ্যে বিএসএফ বাংলাদেশ থেকে খুঁজে আনতে বাধ্য হয়। তারপরে ডিপোর্টেশনের কেস ঘাটে বাংলাদেশে আমির শেখ কি অপরাধ ছিল? আমির শেখের জানুন, ঠাকুর দাদা স্বাধীনতা সংগ্রামী ছিল। আমির শেখের পুরানো জমির দলিল ও দাদুর 1941 ব্রিটিশদের আমলে জমির দলিল ছিল। তাও আমির শেখকে লাত মেরে বার করে দেওয়া হয়। যখন আমরা জানতে পারি, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ওদের পরিবারকে দিয়ে হেভিয়াস কর্পাসে মামলা ফাইল করাই। তারপরে কোর্টের রায় অনুযায়ী, আপনারা যদি কোর্টে যদি ভার্ডিক্টটা দেখেন, যখন আমরা হেভিয়াস কর্পাস মামলা ফাইল করি তখন আনতে বাধ্য হয়। সোনালী খাতুন বীরভূমের বাসিন্দা, যে অন্তঃসত্ত্বা মহিলা, তার সঙ্গে আরো 5 জন ছিল। তাদের পূর্বপুরুষরা 25 বছর ধরে 30 বছর ধরে কাজ করত দিল্লিতে। তাকে মেরে লাত মেরে বার করা হয় এবং তাদেরকে এফআইআরও আমির শেখের ক্ষেত্রে দিল্লি রাজস্থান এফআইআরও চিঠি করেনি। সোনালীর ক্ষেত্রে দিল্লি এফআইআরও চিঠি করেছিল বলে আইনগতভাবে অনেক রকম জটিলতা ছিল বলে ওদেরকে তারপরে লাস্টে আমাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হয়। সোনালীর ইচ্ছা ছিল আমার সন্তান যেন এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে। যে কোনো মা বাবার ইচ্ছা হবে না যে আমার বাচ্চা যেন এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে। তার অপরাধ কি ছিল? আপনারাই বলুন, তার অপরাধ কি ছিল? আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জানতে পারলো যত রকম আইনত সহযোগিতা দেওয়া যায়, হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ থেকে বাধ্য হয়ে পরে সোনালীকে এনেছি। আপনারা কি জানেন, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, আসামের যারা বাংলায় কথা বলছে, সোনালীদের সঙ্গে ওই রকম 164 জনের আমার কাছে লিস্ট আছে। সোনালীদেরকে যখন বাংলাদেশে পাঠায়, ওরা ফ্লাইট ভাড়া করেছিল, সেই ফ্লাইটে আরো 164 জন ছিল। তাদের বাড়ি যেহেতু আসাম, তার জন্য আসাম রাজ্য সরকারের কাছ থেকে কোনো রকম সহযোগিতা করতে পারছে না, তার জন্য কোনো রকম সহযোগিতা হচ্ছে না। ওরা এখনো বাংলাদেশে আছে। আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে আমির শেখ, সোনালী খাতুন, মেহবুব শেখ তাদেরকে আমরা আনতে পেরেছি। আপনারা কি জানেন, 10 দিন আগের ঘটনা বলছি, সেটা নিয়ে আমরা কাজ করছি। 14 জন মতো উড়িষ্যার, যারা 1955-এ উড়িষ্যাতে গেছিল, তারা আজকে তাদেরকে উড়িষ্যা থেকে নিয়ে ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, তারা আমাদের কাছে সাহায্য চাইছে। আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে এই পরিযায়ী শ্রমিক ভাই বোনেরা আসতে পেরেছে।